নমস্কার বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি। আমি আপনাদের বন্ধু সুদেষ্ণা। কেমন আছেন সবাই? বেশ কিছুদিন ভুগেছি, ভীষণ একটা ধাক্কা খেয়েছি এবং নিয়মিত ঘটনা পাঠাতে পারিনি, ভিডিও করতে পারিনি। এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। এবং একটা সময় এমনও এসছে আপনাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আমি কথা বলার মতো অবস্থাতেই ছিলাম না, কথা বন্ধ হয়ে গিয়েছিল। সেটা একটা সাংঘাতিক বাজে এক্সপিরিয়েন্স হয়েছে এই বেশ কিছু মাস ধরে, যার ফলে হয়তো আপনারা আমার থেকে যোগাযোগ বিচ্ছিন্নও হয়ে গেছেন কেউ কেউ। কিন্তু আবার একটা রিকোয়েস্ট করব, আপনারাই আমার মনের শক্তি, পাশে থাকুন। নতুন নতুন ভিডিও যে চারদিকে খোঁজ খবর করে সবাইকে রিকোয়েস্ট করে জোগাড় করি, সেটা আপনারা যদি সঙ্গে না থাকেন আমার মনোবলটা হারিয়ে যাবে। যাই হোক, যার ঘটনা আজকে শেয়ার করতে চলেছি তিনি শ্রীরামপুর থেকে ঘটনা লিখে পাঠিয়েছেন। তার ডাক নামটি বলতে বলেছেন, ভালো নামটি গোপন রাখতে বলেছেন। তো যাই হোক, তো ওনার নাম নিহারিকা দত্ত। নিহারিকা ওনার বাড়ির নাম, অফিসিয়াল নামটা অন্য কিছু। তো উনি যে জায়গাটার কথা বলেছেন, শ্রীরামপুরে, অত্যন্ত বনেদি বংশের মেয়ে। এবারে নিহারিকা দি আমাদের থেকে বয়সে অনেকটাই বড়। তো উনি যে ঘটনার কথা বলেছেন তখন উনি প্রায় 9-10 বছরের মেয়ে ছিলেন। ঘটনাটি উনি বলছেন 1979-80 সালের কথা। তার মানে 10 বছর বয়সও যদি ওনার তখন হয়ে থাকে, এখন তিনি 50-এর ঊর্ধ্বে। তো দিদি বলাই ভালো, দিদি বলাই বাঞ্ছনীয়। তো উনি যে ঘটনাটা লিখে পাঠিয়েছেন সেটা এরকম, ওনাদের বাড়িটা ছিল বিশাল। ওনাদের যেটা পৈতৃক সম্পত্তি ছিল, সেই সময় তো অনেক বড় বড় বাড়ি, ফ্ল্যাট কালচার তো একেবারেই ছিল না। অনেক বড় বড় বাড়ি, অনেক বনেদি বাড়ি, পুরাতন বাড়ি প্রচুর পাওয়া যেত এবং সেরকমই একটি বাড়িতে ওনারা থাকতেন। তো বিশাল বড় একটা জায়গা জুড়ে বাড়িটি ছিল, তৎসংলগ্ন পুকুর, খামার ঘর ইত্যাদিও বাড়ির সঙ্গে ছিল। একতলাটা সম্পূর্ণ ছিল ভাড়াটেদের দখলে, ভাড়া রাখা হতো। তো ওনারা থাকতেন দোতলায় এবং বাড়িটার বর্ণনা উনি এরকম দিয়েছেন, বিশাল সেই পিলার দোয়া থাম আছে, খিলেন আছে, সেই খড়খড়ি জানলা, সবুজ সবুজ, ওর বাইরেও একটা আর্চ করা ডিজাইন, তার মধ্যে কাঁচ বসানো, বেশ সুন্দর উনি বর্ণনাটা দিয়েছিলেন। তো ছোটোবেলা থেকে, একেবারে ছোটোবেলায় কিছু বুঝতে পারতেন না, যখন থেকে 3-4 বছর বয়স ওনার মনে হতো ওনার সঙ্গে যেন কেউ একজন আছে। তো যাই হোক, একতলা দোতলা উনি তো ওঠানামা করতেন এবং বেশ ছোটো বয়স থেকে। এবং আগেকার দিনের সিঁড়ি ভয়ঙ্কর রকমের গ্যাপ থাকতো, এখনকার মতো পাতা পাতা সিঁড়ি তো সেই সময় ছিল না। একটা সিঁড়ির সাথে আর একটা সিঁড়ির বেশ বড় গ্যাপ থাকতো। তো উনি বলছেন, না, এই ঘটনাটা সোজাসুজি আমার সাথে নয়, আমাদের বাড়ি যিনি ভাড়া থাকতেন তাদের সঙ্গে ঘটেছিল। ঘটনাটা এরকম ছিল, একজন ভদ্রমহিলা ওনাদের বাড়িতে তখন একটা ফ্যামিলি থাকতো। তো ভদ্রমহিলার 2 সন্তান ছিল, একটি ছেলে বড় এবং একটি মেয়ে। তো ভদ্রমহিলা তৃতীয়বারের জন্য সন্তান সম্ভবা হয়েছিলেন এবং তারই ওই অবস্থাতেই কিছুদিন আগে তার শাশুড়ি মায়ের মৃত্যু হয়। তো সকলেই ওনাকে বারণ করেছিল যে এই অবস্থায় ওনারা সেই সময় বলতেন, বড়রা সেই সময় বলতেন পোয়াতি মেয়ে ছেলে এরকমভাবে সম্বোধন করা হতো সেই যুগে। তো ওনারা বলেছিলেন, এই অবস্থায় তুমি পোয়াতি মেয়ে ছেলে, তুমি বাবা শাশুড়িকে ওরকম করে জড়িয়ে ধরে কেঁদো না,
কিন্তু ভদ্রমহিলা শোনেননি। তো এটা কোইন্সিডেন্সও হতে পারে বা সত্যিও হতে পারে যে ভদ্রমহিলা এইভাবে মানে মৃত আর শাশুড়িকে জড়িয়ে ধরে খুব কান্না করেছিলেন, কেঁদেছিলেন, এবং তারপর ওনার সন্তানটি নাকি জন্মের সময় ওনার বুকের ভেতরে উঠে যায় এবং তাতেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়। তখন তো এত সিজারের বাড়বাড়ন্ত ছিল না। তো ভদ্রমহিলার মৃত্যুর পর থেকেই ঘটতে লাগলো একটার পর একটা অঘটন। একতলার বাথরুম যেটা ছিল সেটা একটু বেশ উঁচুতে, মানে একটা চেম্বার, সেখানে দুটো সিঁড়ি দিয়ে উঠে আবার ঘুরে দুটো সিঁড়ি দিয়ে উঠে তবেই ওদের বাথরুমটা, মানে যারা ভাড়া থাকতেন তাদের ওইভাবে বাথরুমে যেতে হতো। তো ভদ্রমহিলা মারা গেলেন দুটি ছোট ছোট ছেলে মেয়েকে রেখে। তো সেই সময় ভদ্রমহিলার বোন এসছিলেন বাচ্চাগুলোকে সঙ্গ দেওয়ার জন্য, একেবারেই মাহারা হয়ে গেল। ওদের সঙ্গ দেওয়ার জন্যে ওদের মাসি ওদের কাছে এসে থাকতে শুরু করে। এবার তখনও শ্রাদ্ধ শান্তি কিছুই হয়নি, 3-4-5 পরের কথা। সেই সময় প্রচণ্ড লোডশেডিং হতো। লোডশেডিংয়ের বহর ভীষণ রকম ছিল এবং প্রত্যেক বাড়িতেই লম্ফ, তারপর হারিকেন, মোমবাতি এসব মোটামুটি জোগাড় রাখা হতো। তো এমনই একটি সময় ওরা ওখানে ঘরের সামনেটা উঠোন মতো ছিল। সেই যুগে সেই সময়ের বাড়িগুলো নিচে ওরকম উঠোন থাকতো। তো উঠোনে বসে ওরা মোমবাতি জ্বালিয়ে একটু গোল হয়ে বসে গল্পগাছা করছে। ভদ্রমহিলার বোন আর কি, যিনি মারা গেছেন তার বোন দিদির বাচ্চাগুলোকে খাইয়ে দিচ্ছিল। খাইয়ে দিতে দিতে আরও কিছু আত্মীয় স্বজন এসেছিলেন সেই সময়। তো উনি একটু বাথরুমে যাওয়ার প্রয়োজন মনে করেছিলেন। তখন উনি আরও যারা ছিলেন, একজন মাসিমা বয়স্ক মহিলা, তাকে বললেন যে মাসিমা আপনি একটু বাচ্চাগুলোর খেয়াল রাখুন, আমি একটু বাথরুম থেকে আসছি বলে একটি লম্ফ জ্বালিয়ে নিয়ে উনি বাথরুম যেতে যাবেন। সিঁড়ি দিয়ে উঠেছেন, ভেতরটা অন্ধকার, হালকা অন্ধকার তো বটেই, হাতে যেহেতু ওনার আলো ছিল, হালকা আলো একটু পড়েছিল। উনি বললেন আমি পরিষ্কার দেখলাম একজন মহিলা বাথরুমের ভেতর রয়েছে। আমি ওয়েট করতে লাগলাম কিন্তু সে বেরোয় আর না। তখন আমি নিচে নেমে চলে আসি। যার সাথে ঘটনাটা ঘটেছিল তিনি গল্প করেছিলেন। নিচে চলে এসে কিন্তু আমার অবস্থা বেশ খারাপ হয়ে যায়। আমি আবার যখন যাই বাথরুমে আলো নিয়ে, তখন দেখি মিনিট 5-6 বাদে আর কেউ সেখানে নেই। এবার আমার প্রশ্ন হলো যে ওখানে যদি কেউ নাই থাকবে এতক্ষণ, তাকে যেতে হলে তো আমাদের সামনে দিয়ে উঠোন দিয়েই যেতে হবে, বা বাথরুম থেকে বেরিয়ে এসে তো আমাদের মধ্যেকার কেউ যদি হয়ে থাকতো তাহলে তো এখানেই এসে বসতো, অথবা আমার সামনে দিয়ে ঘরে গিয়ে ঢুকতো। সেসব কিছুই তো আমরা টের পেলাম না। এইবার ভদ্রমহিলা বাথরুম তো করে এসছেন, ওনার অবস্থা খুবই খারাপ ছিল, বাথরুম থেকে ঘুরে এসছেন। আসার পর ওনার এইগুলো মনে হতে লাগলো যে তাহলে এতক্ষণ বাথরুমে কে ছিল, সে তো বেরোলো না, আমরা তো কাউকে বেরোতে দেখিনি। উনি আবার ওই যিনি মাসিমা বসেছিলেন তাকে জিজ্ঞেস করছিলেন, মাসিমা আপনি এখানে কাউকে যেতে দেখলেন? আচ্ছা উপরের কেউ কি নিচে এসছিল? এবার ওপরের যিনি থাকতেন ওই নিহারিকা দেবী বাড়ির লোকজন, তখন ওরা বললেন যে আমরা তো কেউ নিচে যাইনি, আর আমরা কেন যাব? শুধু শুধু তো সন্ধ্যের পর যাওয়ার দরকার নেই, আমাদের বাচ্চাগুলো ওপরে পড়াশুনো করছে, আমাদের কাজকর্ম মিটে গেছে, আমরা তো ওপরেই চলে এসেছি, আমাদের নিচে যাওয়ার কোনো প্রয়োজন হয়নি। তখন ওই ভদ্রমহিলা বাচ্চাগুলির মাসি বলতে ভাবছেন আর কি, যে বারবার ভাবছেন তাহলে এতক্ষণ বাথরুমে আমি কাকে দেখলাম? আমি পরিষ্কার দেখেছি কোনো একজন মহিলা ছিল, মাথায় ঘোমটা ছিল, সে বেরোলো কখন? যাই হোক, এরম সময়
নানা রকম কথা বলে ভুলিয়ে ভালিয়ে বাচ্চাগুলোর খাওয়া শেষ করে উনি ওদের পরিষ্কার টরিষ্কার করে দিয়ে নানা রকম হাসির গল্প করতে লাগলেন বাচ্চাগুলোকে স্বাভাবিক রাখবার জন্য। তো উনি বলছেন যে এমনই সময় মানে মজা দুষ্টুমি এইসব করতে করতে আমি ওদের দেখাচ্ছি, দেখ তোদের মা এরম করে হাঁটতো, তোদের মা এরম করে চলতো, ওরা হি 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 করে হাসছে। হঠাৎ করে একটা অট্ট হাসির মতো হা কেউ একটা হেসে উঠল। উনি থতমত খেয়ে গেলেন, খেয়ে চুপ করে গেলেন। বাচ্চাগুলো কিন্তু হেসে যাচ্ছে। এই হাসির আওয়াজ আর সেই হাসির আওয়াজের মধ্যে আকাশ পাতাল ফারাক। ওনার মনে হলো যেন ওনার নিজের দিদি এসে ওখানে বসে হাসছে, কারণ হাসিটা সম্পূর্ণ ওর দিদির মতোই ছিল। এবার উনি একটু ভয় পেয়ে গেলেন, চুপ করে গেলেন। তারপর জামাইবাবু আসতে জামাইবাবুকে সমস্ত ঘটনাটা খুলে বলল। বলার পর জামাইবাবু, ছেলেরা যা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাপারগুলো উড়িয়ে দেয়, বিশ্বাস করতে চায় না। তো যথারীতি জামাইবাবুও বিশ্বাস করতে চাইছিলেন না। তিনি বললেন, ও তুমি এখানে এসছো, এরম একটা দুর্ঘটনা ঘটে গেছে, তোমার মনটাও অশান্ত হয়ে আছে, ওই জন্য তুমি হয়তো তোমার দিদিকে খুব মিস করছো বলেই এরকম কিছু শুনে থাকবে। তো ও আর বেশি কথা বাড়ায়নি, ভেবেছে যে বলে লাভ নেই, কী আর বলবো, এরকম একটা ব্যাপার। যাই হোক, সেই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পর আস্তে আস্তে দিনটা 10 বাদে, মানে সরি ভুল বললাম, উনি বলছেন যে শ্রাদ্ধের কাজকর্ম মিটে যাওয়ার পরে, মানে 13 দিন ওভার হয়ে গেছে অবশ্যই। তো উনি বাচ্চাগুলোর জন্য কিছু একটা ব্যবস্থা করা হয়েছিল, উনি আবার নিজের বাড়ি চলে যান, কারণ উনি ছিলেন অবিবাহিতা। বেশি দিন জামাইবাবুর বাড়িতে থাকাটাও সেই যুগে খুবই মানে একটা খুব খারাপ নজরে দেখা হতো, যে অবিবাহিত মেয়ে এতদিন ধরে দিদির শ্বশুরবাড়ি, দিদি যেখানে থাকে সেই পরিবারে কেন পড়ে আছে। তো ভদ্রমহিলা ফেরত চলে যান। এরপর একটার পর একটা ঘটনা ঘটতে থাকে ওই বাড়িটিতে, মানে নিচে একতলাতে। কখনো জানলা খুলে যাচ্ছে, হাওয়া নেই, বাতাস নেই, কিছু নেই। হঠাৎ বাচ্চা ছেলেটি যে খেলা করছে, খেলতে খেলতে নিজের মনেই হাসছে, বলছে এই তো মা বসে আছে, এই তো ঠাম্মা বসে আছে, এইসব বলতো। তো দীর্ঘদিন এইসব চলার পর ছেলেটি দিন দিন যেন আস্তে আস্তে শুকিয়ে যেতে লাগলো। ভদ্রলোক অনেক কিছু করেছেন, ডাক্তার দেখিয়েছেন, অনেক কিছু ব্যবস্থা নিয়েছেন, কিছুতেই কিছু হলো না। ভীষণভাবে শরীরটা ভেঙে গেল ছেলেটির। এবং একটা সময়ের পর ছেলেটির ঠাকুমার যিনি বোন ছিলেন, মানে ওই ভদ্রলোকের নিজের মাসি, তিনি বললেন, বাবা একবার না মনে হচ্ছে যেন এই বাড়িতে কিছু একটা গণ্ডগোল আছে, ওকে একটু কোথা থেকে ঝাড়িয়ে নিয়ে আয় বা কিছু একটা কর, আমার কিন্তু সুবিধের মনে হচ্ছে না। তো দুঃখের সঙ্গে ওই দিদি জানিয়েছেন, বাচ্চাটিকে কিন্তু কোনোভাবেই আর বাঁচানো যায়নি। বছরখানেকের মধ্যেই ছেলেটি মারা যায়। বছরও ঘোরেনি, কমাস বাদেই ছেলেটি মারা যায়। সব সময় বলতো, মা তো আমার কাছে বসে আছে, এই তো ঠাম্মা এসছে, ঠাম্মার সঙ্গে একটু গল্প করছি। মেয়েটি কিন্তু কিছু দেখতে পেত না, বাচ্চা মেয়েটি যেটি ছিল সে কিন্তু কিছু দেখতে পেত না, কোনো দিন কিছু বলেনি বা তার শরীরের উপরেও কোনো প্রভাব পড়েনি। কিন্তু ছেলেটি দিনকে দিন দুর্বল হয়ে যায়, শুকিয়ে যায়, মারা যায়। পরবর্তীকালে ওই বাড়িতে ওই ভদ্রলোক পুজো আচ্ছা করিয়েছিলেন, করিয়ে ওনারা আর কি উনি মেয়েকে সঙ্গে নিয়ে অন্য একটি বাড়িতে উঠে যান। তো ওই বাড়িতে এরা ছাড়াও ওপরেও কিছু একটা ছিল, যেটা এই নিহারিকাদি ফেস করতেন, ওদের বাড়ির লোকেরা মানে ফিল করতেন। তো ওপরে নিচে দুটো তলাতেই এরকম যখন প্রবলেম বাড়তে থাকে, একটা সময়ের পর, মানে সময়টা অনেকটাই পরে, সেই সময় নয়, দীর্ঘদিন বাদে
ওনারা প্রমোটিং করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বর্তমানে বাড়িটি প্রমোটিং হয়ে গিয়ে জায়গাটি আর নেই। ওখানে মানে কি বলে ফ্ল্যাট কালচার তৈরি হয়ে গেছে, ফ্ল্যাট হয়ে গেছে, অ্যাপার্টমেন্ট হয়ে গেছে। তো ওনারা ওখানে যা পেয়েছিলেন, মানে ফ্ল্যাট যা পেয়েছিলেন, দোকানঘর সমস্ত বিক্রি করে দিয়ে অন্য জায়গায় চলে গেছেন। এখন ওনারা কোথায় থাকেন সেটা উনি নাম নিতে বারণ করেছেন, বলা যাবে না। কিন্তু বললেন যে পরবর্তীকালেও খবর পেয়েছি যে ওখানে যারা ফ্ল্যাট কিনে এসছে তাদেরও সঙ্গে কিছু না কিছু অঘটন কিন্তু মাঝে মাঝেই ঘটতে থাকে। তো আমরা ওখান থেকে চলে এসেছি, থাকার আর প্রয়োজন মনে করিনি। এখন আমরা কিন্তু অনেকটাই ভালো আছি। এই ছিল আজকের ছোট্ট একটি ঘটনা। আর একটি ঘটনা এসছে, আগের দিন আমরা কালী কাপুরের ফ্ল্যাটের গল্পটা তো মানে ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সেম একই ধরনের ঘটনা আবার এসছে, কিন্তু সেটা এখান থেকে না, সেটাও এসছে ওই উত্তরপাড়ার ওই দিক থেকে। এরকম হয়েছে ঘটনাটা। আগে যেমন আমরা আগের সপ্তাহে যেমন আমরা শুনেছি, মানে গল্পটি পাঠ করেছিলাম, ঘটনাটি যে ওরকম ফ্ল্যাটের ওপর আওয়াজ হতো, বাটনা বাটার আওয়াজ। তো একজন ভদ্রলোক মাকে নিয়ে থাকতেন, তো উনি সুইসাইড করেছিলেন। এখানে ঘটনাটা একটু অন্যরকম বলতে যাদের পৈতৃক বাড়ি ছিল তিনি একেবারেই নাম নিতে বারণ করেছেন, সুতরাং নাম তো নেওয়া যাবেই না। উত্তরপাড়ায় বাড়িটি ছিল এবং অনেক দিনের পুরনো বাড়ি, যেখানে বেশ কিছু মৃত্যু ঘটে গেছে, যেটা অপমৃত্যু, অপঘাতে মৃত্যু বলেই আমরা জানি। কেউ কেউ গায়ে আগুন লাগিয়ে মারা গেছে, কেউ গলায় রড়ি দিয়েছেন। এসব ঘটনা ওই বাড়িতে প্রায় 4-5টি ঘটনা ঘটেছিল এবং পরবর্তীকালে সেইটাই ফ্ল্যাট হয়। এবং ফ্ল্যাট হওয়ার পর প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি রাত্রি 2-2-2:30টার সময় শুনতে পায় কেউ যেন বাটনা বাটছে, কেউ যেন গান করছে, কোথাও যেন ধুপধুপ করে আওয়াজ হচ্ছে, কোথাও যেন নুপুরের আওয়াজ হচ্ছে, কেউ যেন মাঝে মাঝে গুনগুন করে গান গাইছে। এবং প্রত্যেককে জিজ্ঞেস করে, তুমি করছিলে রাত্রি 2-2-2:30টার সময়, তুমি এরকম করো কেন গো? তখন সবাই সবার সাথে কথা বলে বুঝতে পারে কেউই কিন্তু করছে না, করছে অন্য একজন। এবং প্রত্যেকের ঘরের ওপরে এই আওয়াজটি শোনা যাচ্ছে ইন্ডিভিজুয়ালি। তো ওনারা তান্ত্রিককে খবর দিয়েছিলেন, একজন তন্ত্র সাধককে। তিনি এসে বলেছেন এই বাড়িটার একটা দোষ আছে, বাড়িটা সম্পূর্ণরূপে বন্ধন করা যাবে না, প্রত্যেকের ফ্ল্যাটকে আলাদা আলাদাভাবে বন্ধন করতে হবে। কারণ নিচে চেম্বার আছে, আরও নোংরা জিনিস চারদিকে 4 কোণায় আছে, যার জন্য ওই বাড়ি ফ্ল্যাটটি, অ্যাপার্টমেন্টটি বন্ধন করা যাবে না, প্রত্যেককে আলাদা করে নিজেদের ফ্ল্যাট বন্ধন করতে হবে। এমনকি যে দিদি ঘটনাটি বলেছেন, তিনি বলছেন ওনার 3 বছরের নাতনি পড়তেও মনে হয় যেন কে চলে গেল। তো এই ছিল একটা ছোট্ট ঘটনা এবং যথেষ্ট ভয়ের এবং সংশয়ের কারণ। তো এরকম ঘটনা 2025 সাল এখনও কিন্তু ঘটে চলেছে। অদ্ভুত ব্যাপার না? শেষে আপনাদের সঙ্গে একটা গল্প দিয়ে আজকের গল্প বলা শেষ করছি। আমার মেজ পিসি আমাকে গল্প বলে বলে খাওয়াতেন। তিনি বহু যুগ আগে ইহলোক ত্যাগ করেছিলেন। তো উনি একটা গল্প মাঝে মাঝেই আমার কাছে বলতেন যখনই উনি আসতেন আর কি। বিবিজি ऐसा तो नहीं देखा। গল্পটা এরকম ছিল, উনি যেভাবে বলতেন অতটা সুন্দর করে গুছিয়ে আমিও বলতে পারবো না। একটি মেয়ে তখনকার দিনে চাকরি করত। চাকরি করবার সময় অফিসে কিছু গণ্ডগোল হয়, মেয়েটির সঙ্গে তার বসের ভীষণ কথা কাটাকাটি হয় এবং সেই সময় কোনো একটা অজ্ঞাত কারণে লোডশেডিং হয়ে গিয়েছিল। তখন কথা কাটাকাটি চলাকালীনই ওনার বস হাত বাড়িয়ে দেন, বলে তোমাকে আমি পানিশমেন্ট দেবো। ভদ্রমহিলা বসের হাতের দিকে তাকিয়ে দেখেন একটা প্রচণ্ড লোমশ ভাল্লুকের মতন হাত এরকম
বড় বড় নোক রয়েছে। তো ভদ্রমহিলা ভীষণ ভয় পেয়ে ওখান থেকে দৌড়তে শুরু করেন। দৌড়তে দৌড়তে নিচে আসেন এবং সেখান থেকে দৌড়তে দৌড়তে মেন রাস্তায় আসেন, রিকশায় ওঠেন। রিকশায় উঠে খুব হাঁপাচ্ছিলেন। তো রিকশাওয়ালা ওনাকে জায়গাটা, যে জায়গায় উনি বলেছিলেন সেখানে নিয়ে যেতে যেতে ওনাকে বলছিলেন যে বিবিজি আব ইতনে কি পরেশান হ্যায়। তখন উনি বলেছিলেন আমি এরকম এরকম দেখেছি, আমার বসের হাত এরকম এরকম ছিল, আমাকে শিগগিরই ও আর একটি কথা বলা হয়নি, যেটা গল্পে উনি বলতেন যে সেই সময়টা অল্প অল্প ঠান্ডা পড়েছিল এবং বস কিন্তু ওই হাফ শার্ট পরেই এসেছিলেন, কিন্তু ওনার হাত ওরকম দেখা গিয়েছিল, একটা হাত, দুটো হাত নয়। তো এরপরে রিকশাওয়ালাকে সব কিছু বলার পর বাড়ির কাছাকাছি যখন রিকশাওয়ালা ওনাকে পৌঁছে দেন ভদ্রমহিলাকে, তো ভদ্রমহিলা যখন টাকা দিতে যাবেন তখন রিকশাওয়ালা ঘুরে তাকিয়ে হাত বাড়িয়ে বলেন, বিবিজি ऐसा तो नहीं देखा था। সেই এক হাত, সেই ভাল্লুকের মতন বড় বড় লোমওয়ালা হাত, সেই বড় বড় নখ। ভদ্রমহিলা অজ্ঞান হয়ে ওখানেই পড়ে যান। আজকে এই দুটো ঘটনা এবং গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে কিন্তু দীর্ঘদিন বাদে বেশ মেজাজ নিয়ে আপনাদের সঙ্গে গল্পে বসেছি। অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন যারা এই ধরনের ঘটনা শুনতে ভালোবাসেন। আর আপনাদের কাছে হাত জোড় করে একটাই রিকোয়েস্ট, আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কারোর জীবনে যদি এমন ঘটনা, অলৌকিক বা দৈবিক এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে, মেল আইডি দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, আপনারা লিখে পাঠাতে পারেন অথবা ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন। আর অবশ্যই বেল আইকনটা, অল বাটনটা প্রেস করে দেবেন যাতে সমস্ত ঘটনা, গল্প আপনাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এই হলো আমাদের পরিবার। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন, সঙ্গে থাকবেন। আমি সুদেষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি গল্প, ঘটনা এবং রহস্য গল্প ও অন্যান্য গল্প। তাহলে আজ এই পর্যন্ত, শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, বাই।